তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত পাঠ্যমালার ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আমি পাঠ্যসূচির প্রতিটি বিষয় সহজভাবে আলোচনা করব। পাঠ্য বিষয়ের মূল বক্তব্য, শব্দার্থ, প্রশ্নোত্তর, ব্যাকরণ এবং পরীক্ষার প্রস্তুতি সম্পর্কেও আলোকপাত করার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে এবং আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। সমগ্র বিষয়টি অনুধাবন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এবার আসি সরাসরি তোমাদের বিষয়কেন্দ্রিক আলোচনায়। আমার আজকের আলোচনার বিষয় বৈয়াসিক মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে উপমন্যু কথা। আলোচনার প্রথমেই আমরা উপমন্যু কথার রচনাকার মহাভারতকার বেদব্যাস সম্পর্কে কিছু কথা জানব এবং আমাদের আলোচ্য উপমন্যু কথা এই পাঠ্যাংশ সম্পর্কেও বিশেষ কিছু তথ্য জেনে নেব। প্রথমেই লেখক পরিচিতি, অর্থাৎ এই উপমন্যু কথার যিনি রচয়িতা মহাভারতকার বেদব্যাসের পরিচয় আমরা জানব। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব ছিলেন বশিষ্ঠের প্রপৌত্র অর্থাৎ নাতির ছেলে, শক্তির পৌত্র অর্থাৎ নাতি, পরাশরের পুত্র এবং সুখদেবের পিতা। ভারতবর্ষের জাতীয় মহাকাব্য মহাভারতের রচয়িতা ব্যাসদেব ছিলেন বেদের বিন্যাসকারী, বেদান্ত দর্শন প্রভৃতির সংকলক। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে নাম হয় দ্বৈপায়ন। গায়ের রং কালো ছিল বলে নাম হয় কৃষ্ণ। চোখ দুটি ছিল উজ্জ্বল ও মুখে ছিল পিঙ্গল বর্ণের দাড়ি। বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন বলে বেদব্যাস বা ব্যাসদেব নামে তিনি পরিচিত হন। তার তপস্যার স্থান ছিল বদ্রিকাশ্রম। এইবার পাঠ্যাংশের উৎস অর্থাৎ উপমন্যু কথা, এই গদ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উপমন্যু কথা গদ্যাংশটি বেদব্যাস রচিত মহাভারতের প্রথম পর্ব আদি পর্বের পৌষ্য পর্বাধ্যায় থেকে নেওয়া হয়েছে। মহাভারতের মোট 18টি পর্ব, তার মধ্যে যে প্রথম পর্ব আদি পর্ব, সেই আদি পর্বের পৌষ্য পর্ব এই অধ্যায় থেকে উপমন্যু কথা আমাদের পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। এবারে পাঠ্যাংশ সম্পর্কে বিশেষ কিছু ধারণা আমরা জানব। উপমন্যু কথা নামক আখ্যানটি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত জাতীয় মহাকাব্য মহাভারতের আদি পর্ব থেকে সংগৃহীত। মহাভারতের এই কাহিনীটি গদ্যের আকারে লিপিবদ্ধ হয়েছে। ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচর্যের বিশেষ ভূমিকা ছিল। চরিত্র গড়ে তোলার জন্য গুরুগৃহে থেকে কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে শিক্ষালাভ করতে হতো। আলোচ্য পাঠ্যাংশটিতে ঋষি আয়ুধ ধৌমের শিষ্য উপমন্যুর গুরুভক্তির কথা প্রদর্শিত হয়েছে। গুরুভক্তির জন্য উপমন্যুর অসামান্য আত্মত্যাগের কাহিনী বলা হয়েছে। গুরুভক্তির নিষ্ঠার কৃচ্ছ সাধনের আদর্শই প্রকাশিত হয়েছে আলোচ্য আখ্যানটিতে। গুরুদেব আয়ুধ ধৌমের কাছে একের পর এক কঠিন পরীক্ষা দিয়েছে উপমন্যু। শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালায় আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে যায়। তার অপরিসীম গুরু ভক্তি দেখে দেব চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত উপমন্যুকে কেন্দ্র করেই কাহিনী সম্পৃক্ত লাভ করেছে। এবারে উপমন্যু কথার মূল পাঠ্যাংশে প্রবেশ করা যাক। অথাপর শিষ্যস্তস্যৈ বায়োদস্য ধৌমস্য উপমন্যুর নাম। এখানে দন্তের নয় দীর্ঘই হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক, এখানে দন্তের নয় রেফ আকার ম হবে। তারপর অথাপর মানে তারপর, অর্থাৎ এর আগেও কিছু ঘটনা ছিল যেটা আমাদের পাঠ্যাংশে নেই। অথাপর অর্থাৎ তারপর শিষ্যস্তস্যৈ বায়োদস্য ধৌমস্য উপমন্যুর নাম। আয়ুধ ধৌমের, ঋষি ধৌমের আর একজন শিষ্য ছিল, তার নাম উপমন্যু। তমোপাধ্যায় প্রেষয়ামাস, তম যুক্ত উপাধ্যায়, তাকে গুরুদেব প্রেষয়ামাস প্রেরণ করলেন অর্থাৎ পাঠালেন। কোথায়? না বৎস উপমন্যু গা রক্ষস্বেতি। বৎস উপমন্যু, তুমি
গরুগুলোকে রক্ষণাবেক্ষণ করো বা দেখাশোনা করো। স উপাধ্যায় বচনাদ রক্ষদ গা। উপমন্যু গুরুদেবের কথা মতো গরুগুলোকে দেখাশোনা করতে আরম্ভ করল। স চাহনি গা রক্ষিত্বা। সে অর্থাৎ উপমন্যু চাহনি চ যুক্ত অহনি, চ মানে এবং, অহনি মানে দিন, প্রতিদিন আর কি, অহনি মানে দিন। সে প্রতিদিন গাহ রক্ষিত্বা গরুগুলোকে রক্ষা করে অর্থাৎ দেখাশোনা করে দিবসক্ষয় অর্থাৎ দিনের শেষে অভ্যাগম্য পাধ্যায়স্য অগ্রত। দিনের শেষে দিনের শেষে ফিরে এসে উপাধ্যায়ের সামনে স্থিত্বা সামনে দাঁড়িয়ে থেকে নমশ্চক্রে তাকে নমস্কার করত বা প্রণাম করত। তমোপাধ্যায় পিবানাম অপশ্যাৎ। তাকে গুরুদেব পিবানাম অর্থাৎ হৃষ্টপুষ্ট চেহারা বা স্থূল দেহ দেখলেন। উবাচ চৈনম এবং তাকে বললেন চ যুক্ত এনম চৈনম। উবাচ মানে বললেন, চ অর্থাৎ এবং। তিনি এরকম বললেন তাকে, বৎস উপমন্যু কেন বৃত্তিং কল্পয়সী। বৎস উপমন্যু তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো। পিবানসি দৃঢ়মিতি। তোমাকে বেশ স্থূল দেহ দেখাচ্ছে, বেশ তোমার হৃষ্টপুষ্ট চেহারা হয়েছে। স উপাধ্যায়ং প্রত্যুবাচ। সে অর্থাৎ উপমন্যু গুরুদেবকে উত্তর দিল, ভৈক্ষেণ বৃত্তিং কল্পয়ামিতি। আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছি। তমোপাধ্যায় প্রত্যুবাচ। তাকে গুরুদেব উত্তর দিচ্ছেন, তম যুক্ত উপাধ্যায় তমোপাধ্যায়। প্রত্যুবাচ অর্থাৎ উত্তর দিচ্ছেন, মমা নিবেদ্য, মম যুক্ত অনিবেদ্য অর্থাৎ আমাকে নিবেদন না করে ভৈক্ষং নোপয়ক্তব্যম মিতি। ভিক্ষা লব্ধ বস্তু ভোজন করো না। এবং উপমন্যু বলছে তথা, তথাতি, তথেতি অর্থাৎ তাই হবে। এবারে দেবনাগরী হরফে পাঠের পরে বঙ্গলিপিতেও অর্থাৎ বাংলা হরফেও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে পরে বাড়িতে পড়তে পারো। এরপরে বঙ্গানুবাদও, যেটা আমি মুখে বললাম, এক লাইন করে পড়ছিলাম এবং বাংলার মানেটা বলে দিচ্ছিলাম, সেই বঙ্গানুবাদও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি। এটাও কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো। এরপরে আসা যাক পরবর্তী পাঠে। স তথিত্যুক্ত্বা পুনররক্ষদ্গা। স কে এখানে মানে উপমন্যু, সে অর্থাৎ উপমন্যু তথিত্যুক্ত্বা এখানে কিন্তু সন্ধি করে এই লাইনটা, এই শব্দটা বা এই পদটা গঠিত হয়েছে। আমরা যদি এটাকে ভাঙি, তথা তথিত্যুক্ত্বা অর্থাৎ তথা যুক্ত ইতি যুক্ত ক্ত্বা অর্থাৎ সেই রকম বলে, পুনররক্ষদ্গা অর্থাৎ পুনরায় সে গরুগুলোকে দেখাশোনা করতে লাগলো। রক্ষিত্বা চাগম্য, চ যুক্ত আগম্য করে হয়েছে চাগম্য এবং রক্ষণাবেক্ষণার পরে চাগম্য মানে আবার এসে, ফিরে এসে, তথৈবোপাধ্যায়স্য অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। এখানেও সন্ধি হয়েছে, সন্ধি ভেঙে কি করে পড়তে হবে, তথাযুক্ত এব যুক্ত উপাধ্যায়স্য যুক্ত অগ্রত। সন্ধি ভেঙে এই কারণেই বলছি, আমাদের মানে বুঝতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে এবং এমসিকিউতে কিন্তু এই বড় সন্ধিযুক্ত বা সন্ধিবদ্ধ পদগুলো তুলে দেবে এবং বলবে নিম্নলিখিত সন্ধি বিচ্ছেদ গুলোর মধ্যে কোনটি সঠিক, মানে কোনটি এই সন্ধি বিচ্ছেদ হয়েছে বা সন্ধি হয়েছে, এরকম 4টে অপশন দিয়ে দেবে। সঠিক উত্তরটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। সেই জন্য আমি সন্ধি ভেঙেই বলে দিচ্ছি। তাহলে তথা যুক্ত এব যুক্ত উপাধ্যায়স্য যুক্ত অগ্রত অর্থাৎ স্থিত্বা, আচ্ছা সেই রকমই গরুগুলোকে দেখাশোনা করে সেরকম ভাবেই অর্থাৎ দিনের শেষে যেমন গুরুদেবের সামনে এসে দাঁড়িয়ে থেকে গুরুদেবকে প্রণাম করত উপমন্যু, সেরকমই
গুরুদেবের সামনে এসে স্থিত্বা নমশ্চক্রে আবারও প্রণাম করল। তম উপাধ্যায় তথাপি পিবনম এব দৃষ্টবাচ তম যুক্ত উপাধ্যায় যুক্ত তথাপি। তাকে উপাধ্যায় একই রকম পিবানম এব যুক্ত পিবানমেব অর্থাৎ একই রকম স্থূল দেহ দৃষ্টবাচ দৃষ্ট্বা যুক্ত উবাচ দৃষ্টবাচ দৃষ্ট্বা যুক্ত উবাচ দৃষ্টবাচ অর্থাৎ একই রকম স্থূল দেহ দেখে বললেন, বৎস উপমান্য সর্বম অশেষ তস্তে ভৈক্ষং গৃহামি। কি বলছেন না, বৎস উপমান্য সর্বম অশেষ তস্তে ভৈক্ষং গৃহামি। বৎস উপমান্য, আমি তোমার ভিক্ষালব্ধ সমস্ত দ্রব্যই তো গ্রহণ করি। কেনে দানিং বৃত্তিং কল্পয়সিতি, তাহলে তুমি কি করে এখন জীবিকা নির্বাহ করছো? স এবং মুক্ত উপাধ্যায়েন প্রত্যুবাচ, সে এরকম তাকে জিজ্ঞাসা করা হলে আমাদের উপমন্য তার গুরুদেবের প্রশ্নের উত্তরে বলছে, ভগবতে নিবেদ্য পূর্বম অপরং চরামি। ভগবান মানে ভগবানকে নিবেদন করে পুনরায় ভিক্ষা করি। আগে কিন্তু গুরুদেব এবং শিষ্যর সম্পর্কটা অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের সম্পর্কটা এরকমই ছিল। গুরুদেবকে কিন্তু ভগবানের আসনেই বসানো হতো। তাই বলছে এখানে গুরুদেবকেই উপমন্য তার গুরুদেব যিনি অর্থাৎ ঋষি আয়োধ্যৌম তাকে ভগবান হিসেবে সম্বোধন করছেন এবং বলছেন, উপাধ্যায়কে বলছে উপমন্য ভগবানকে নিবেদন করে আমি পুনরায় ভিক্ষে করি, অর্থাৎ আমি তো আপনাকে যা ভিক্ষা করে একবার ভিক্ষা করে যা পাই সেটা আপনাকে দিয়ে দিই, তারপরে আবার আমি ভিক্ষা করতে বেরোই। এরপরে কি হলো, এরপরে তেন বৃত্তিং কল্পয়ামিতি, বলছে এইভাবে আমি জীবিকা নির্বাহ করি। তেন বৃত্তিং কল্পয়ামিতি, আমি কিন্তু এইভাবেই আমার জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, তাকে উপাধ্যায় বললেন, নৈষা ন্যায্যা গুরুবৃত্তি নৈষা ন্যায়্যা গুরুবৃত্তি ন যুক্ত এষা নৈষা। উপাধ্যায় তাকে উত্তরে বলছেন, এটা কিন্তু সঠিক উপার্জন নয়, এটা কিন্তু তুমি ঠিক করছো না। অন্যেষামপি বৃত্ত্যুপরোধং করোষি ইত্যেবং বর্তমান লুব্ধোষিতি। অন্যেষাম যুক্ত অপি অন্যেষামপি বৃত্তিযুক্ত উপরোধং করোষি, এতে কি হচ্ছে, তুমি অন্যদের যে জীবিকা তাতে তুমি ব্যাঘাত ঘটাচ্ছ, উপরোধ করছো, ব্যাঘাত ঘটাচ্ছ। ইতি যুক্ত এবং ইত্যেবং বর্তমান লুব্ধ অশীতি, লুব্ধ বিসর্গ আছে যুক্ত অশীতি, এবং এর ফলে তুমি এখন কিন্তু লোভীও হয়ে পড়ছো। নিচে বঙ্গলিপিতে পাঠ রয়েছে, বাংলা হরফে পাঠ, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নিতে পারো। তারপরে রয়েছে বঙ্গানুবাদ, বাংলায় অর্থটাও আমি কিন্তু লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো, পরে লিখে নেবে। এরপরে আসছি মূল পাঠে, পরবর্তী যে পাঠ রয়েছে তাতে। স তথিত্যুক্ত্বা গা অরক্ষত তথা যুক্ত ইতি যুক্ত উক্ত্বা গা অরক্ষত। অর্থাৎ উপমন্যু কি করলো, তাই হবে, তথা যুক্ত ইতি সেরকমই হবে, তাই হবে, উক্ত্বা এরকম বলে গা অরক্ষত গরুগুলোকে রক্ষা করতে লাগলো। রক্ষিত্বা চ, এবং গরুগুলোকে রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করার পর পুনরুপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। পুনরায় সে গুরুদেবের বাড়ির কাছে এসে বা বাড়িতে এসে গুরুদেবের সামনে দাঁড়িয়ে তাকে নমস্কার করলেন। তম উপাধ্যায় তথাপি পিবনম এব দৃष्ट्वा পুনরুবাচ, তাকে গুরুদেব আগের মতোই হৃষ্টপুষ্ট চেহারার দেখে পুনরায় বলছেন, অহং তে সর্বং ভৈক্ষং গৃহ্ণামি,
আমি তো তোমার সমস্ত ভিক্ষালব্ধ দ্রব্য নিয়ে নিই। ন চ ন চান্যচ্চরসি পিবানসি। এবং তুমি তো দ্বিতীয়বার ভিক্ষা করতেও যাও না, তাহলে স্থূল হচ্ছ কেন? ন চান্যচ্চরসি ন চ অন্যচ্চরসি, সন্ধি হয়েছে। অর্থাৎ তুমি তো আবার যে দ্বিতীয়বার করে তুমি ভিক্ষা করতে যেতে, তো তুমি তো সেরকম আর যাও না। ন চ অন্যৎ চরসি, এখানে সন্ধি হয়েছে। তবুও তা সত্ত্বেও তুমি এত হৃষ্টপুষ্ট চেহারা হচ্ছ কেন? কেন বৃত্তিং কল্পয়সীতি, তুমি কি ধরনের জীবিকা নির্বাহ করছো, বা কিভাবে তুমি জীবিকা নির্বাহ করছো, বা কিভাবে তুমি দিন যাপন করছো? স উপাধ্যায়ং প্রত্যুবাচ, সে গুরুদেবকে উত্তর দিচ্ছে, ভো এতাসাং গবাং পয়সা বৃত্তিং কল্পয়ামিতি। ও হে, হে গুরুদেব বা হে প্রভু, এই গরুগুলির দুধ পান করে আমি আমার দিন যাপন করি। পয়সা মানে দুধ, বৃত্তিং মানে হচ্ছে জীবন চালানো, জীবন জীবিকা। এটা হচ্ছে বৃত্তি, অর্থাৎ আমি আমার জীবন ধারণ করি দুধ পান করে। কাদের দুধ? যে গরুগুলোকে সে দেখাশোনা করত, গুরুদেব যেটা আদেশ দিয়েছিলেন যে গরুগুলোকে দেখাশোনা করতে হবে, সেই গরুগুলোকে দেখাশোনা করে তাদের দুধ খেয়ে সে তার, বা দুধ পান করে সে তার জীবনযাপন করত। তমোপাধ্যায় প্রত্যুবাচ, তম যুক্ত উপাধ্যায় তমোপাধ্যায় প্রত্যুবাচ, তাকে গুরুদেব উত্তর দিচ্ছেন, নৈতন্যায়ম ন যুক্ত এতৎ যুক্ত ন্যায়ম নৈতন্যায়ম, এটা ঠিক নয়, এটা কিন্তু তুমি ন্যায় করছো না, উচিত করছো না। পয় উপযুক্তং ভবত ময়া ননুজ্ঞাতম ইতি, এই দুধ পান করা উচিত নয়। পয় উপযুক্তং, এই দুধ পান করা উচিত নয়, কারণ ভবত ময়ান অনুজ্ঞাতম ইতি, কারণ আমি তোমাকে অনুমতি দিইনি এই দুধ পান করার জন্য। এরপরে রয়েছে বঙ্গলিপিতে পাঠ, যেটা আমি পড়লাম সেইটাই বাংলা এখানে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে বঙ্গানুবাদ। এরপরে চলে আসছি আমরা পরবর্তী পাঠে। স তথেতি তথাযুক্ত ইতি তথেতি প্রতিজ্ঞায়, সে অর্থাৎ উপমন্যু তাই হবে, প্রতিজ্ঞায় এরকম প্রতিজ্ঞা করে, গাং রক্ষিত্বা গরুগুলোকে রক্ষা করে, পুনরুপাধ্যায় গৃহম এত্তে পুরো গুরুরগ্রত, পুনরুপাধ্যায়ম গৃহম এত্তি। আচ্ছা, উপমন্যু সেরকম এইরকমই হবে, সেরকমই হবে বা এরকমই হবে এইরূপ প্রতিজ্ঞা করে গরুগুলোকে রক্ষণাবেক্ষণ করে বা দেখাশোনা করে পুনরায় গুরু গৃহে এসে গুরুর অগ্রত, গুরুদেবের সম্মুখে স্থিত্বা থেকে নমশ্চক্রে প্রণাম জানাতো। তম উপাধ্যায় পিবানম এব অপশ্যৎ, পিবানো মেবাস্পশ্যৎ, অর্থাৎ সন্ধি ভাঙলে হবে পিবানম যুক্ত এব যুক্ত অপশ্যৎ। তাকে উপাধ্যায় সেই একই রকম কি দেখলো? হৃষ্টপুষ্ট চেহারা দেখলো, অর্থাৎ স্থূল দেহই দেখলো। উবাচ চৈনম, এবং বলল, ভৈক্ষং নাশনাসি, তুমি ভিক্ষালব্ধ অন্ন ভোজন করছো না। ন চান্যচ্চরসি, দ্বিতীয়বার ভিক্ষা করছো না। পয়ন পিবসি, দুগ্ধ পান করছো না। পিবানসি, তা সত্ত্বেও স্থূল আছো, অর্থাৎ তা সত্ত্বেও তোমার চেহারা যথেষ্ট মোটাসোটা বা হৃষ্টপুষ্ট। কেন বৃত্তিং কল্পয়সি, তুমি তাহলে কি প্রকারে তোমার জীবনযাপন করছো? স এবং মুক্ত উপাধ্যায়ং প্রত্যুবাচ, উপমন্যু গুরুদেবকে উত্তরে বলছেন, ভ দেব ফেনং পিবামি, আমি ফেনা পান করি, ফেন পান করি, ফেন অর্থাৎ ফেনা পান করি। এখানে একটু বলে রাখি, এখানে আচ্ছা পুরোটা পড়িয়ে নিয়েই বলছি। যম ইমে বৎসা মাত্রেণং স্তনং পিবন্ত উদ্গীরন্তি তদেবমপি বৎসানাং ভৃত্য পুরোধং করস্বেবং বর্তমান ফেনমপি ভবান্ন পাতুমর্হতীতি। বলছে, গুরুদেবকে বলছে আমি ফেন পান করি। কিসের ফেন বা কিভাবে?
বলছে জম ইমে বৎসা, যখন এই গরুগুলো মাতৃণাং স্তনং পিবন্ত, এখানে তয়ে ডবল রিকার হবে, কারণ মাতৃ শব্দের ষষ্ঠীর বহু বচনে মাতৃনাম হয় এবং তয়ে ডবল রিকার হয়। ঠিক আছে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, তয়ে ডবল রি হবে। মাতৃ শব্দের ষষ্ঠীর বহু বচন। যখন বাছুরেরা তাদের মায়ের দুধ পান করে এবং দুধ পান করার সময় যে ফেনাটা তাদের মুখে উদ্গীরিত হয় বা উদ্গীরণ হয়, তারা যে ফেনাটা মুখ থেকে উদ্গীরণ করে, তদেবমপি বৎসানাং মৃত্যুপরোধং করস্যেবং বর্তমান ফেনমপি ভবান্ন পাতুম অর্হতীতি। যে ফ্যান উদ্গীরণ করে আমি এখন তাই পান করে থাকি। এবং গুরুদেব উপমন্যুকে বললেন, তুমি এখন বাছুরগুলির জীবিকা নির্বাহের ব্যাঘাত করছো। এই যে জমিমে বৎসা মাতৃণাং স্তনং পিবন্ত উদ্গীরন্তি তদেবমপি, অর্থাৎ যখন বাছুরেরা তাদের মায়ের দুগ্ধ পান করে এবং তাদের মুখে যে ফেনা নির্গত হয়, সেই ফেনাটাই আমি খেয়ে আমি আমার জীবন ধারণ করছি। এবার তদেবমপি বৎসানাং মৃত্যুপরোধং করস্যেবং বর্তমান, এবার গুরুদেব তাকে উত্তরে বলছে, তুমি তো এখন ওই বাছুরগুলো যেভাবে জীবন ধারণ করে, যা খেয়ে জীবন ধারণ করে, তুমি তো দেখছি তাদেরও জীবিকা নির্বাহের ব্যাঘাত করছো। বর্তমান ফেনমপি ভবান্ন পাতুম অর্হতীতি, তাই আর ফেন পান করো না বা ফেনা পান করো না, এটা গুরুদেবের নির্দেশ। বঙ্গলিপিতে পাঠ। এরপরে রয়েছে বাংলায় অনুবাদ। এর পরবর্তী অংশটি এবারে আমরা পড়ি। সৎ তথেতি, তথা যুক্ত ইতি, অর্থাৎ সে বলতে কে? উপমন্যু। এই ছোট ছোট লাইন তুলে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যেমন স তথেতি প্রতিজ্ঞায়, স এর নিচে দাগ দিয়ে দিল, বলবে এখানে স বলতে কে, তোমাকে উত্তর দিতে হবে উপমন্যু। স তথেতি অর্থাৎ প্রতিজ্ঞায়, সে অর্থাৎ উপমন্যু তাই হবে এইরূপ প্রতিজ্ঞা করে নীরা হারস্তা গা অরক্ষত, কি করলো? আবারও গরুগুলোকে দেখাশোনা করত। তথা প্রতিষিদ্ধ ভৈক্ষং নাশনাতি চ ন চান্যচ্চরসি পয়ন পিবতি ফেনং নপয়ংতে। এবার কি বলছে? উপমন্যু তথা প্রতিষিদ্ধ, অর্থাৎ উপমন্যু সেইভাবে নিষিদ্ধ হয়ে, তাকে তো সবকিছুর থেকেই নিষেধ করা হয়েছে, গুরুদেব তাকে নিষেধ করেছেন, তাই সেভাবে নিষিদ্ধ হয়ে, প্রতিষিদ্ধ মানে নিষিদ্ধ হয়ে, ভৈক্ষ্ণং নাশনাতি, সে প্রথম ভিক্ষার যে দ্রব্য সেটা ভোজন করত না। আবার ন চান্যচ্চরসি, আবার দ্বিতীয়বার যেটা ভিক্ষা করতে বেরোতো সে দ্বিতীয়বারও ভিক্ষা করতো, আর সে দ্বিতীয়বারও আর ভিক্ষা করতো না। পয়না পিবতি, দুগ্ধও পান করতো না। ফেনং নপয়ংতে, দুধের ফেনাও সে খেত না। স কদাচিৎ অরণ্যে ক্ষুধার্ত অর্কপত্রান্য অভক্ষয়ৎ, এইভাবে চলতে চলতে একদিন একটি অরণ্যে সে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে, ক্ষুধায় কাতর হয়ে আকন্দের পাতা খেয়ে ফেলল। এই যে অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা। স তৈর স তৈর অর্ক পত্রৈর ভক্ষিতৈ ক্ষারক তৃষ্ণা বিপাকী বিশ্বচক্ষু অহত অন্ধ অভবৎ। আরেকবার বলছি, স তৈর অর্ক পত্রৈর ভক্ষিতৈ ক্ষারক পটুষ্ণা বিপাকী বিশ্বচক্ষুপত অন্ধ অভবৎ। এখানটায় সন্ধি রয়েছে, আমি একটু ভেঙে বলছি এই লাইনটা। কদাচিৎ স তৈ, তৈ হচ্ছে তৎ শব্দের পুংলিঙ্গের, এটা হচ্ছে তৃতীয়ার বহুবচন। তৈ যুক্ত অর্কপত্রই, বিসর্গ আছে, তৈ যুক্ত অর্কপত্রই, সন্ধি করে হয়েছে তৈর অর্কপত্রৈর ভক্ষিতৈ, সব কিন্তু তৃতীয়া বিভক্তি রয়েছে। ক্ষারক অর্থাৎ ক্ষারকটুষ্ণা বিপাকী, ক্ষারক
ক্ষারক আর কি ক্ষার কটু উষ্ণ, ক্ষার কটু উষ্ণা বিপাকী ভিশ্চক্ষুষ, ক্ষার কটু উষ্ণ বিপাকী ভি, বিসর্গ আছে বিপাকী ভি চক্ষুষু উপহত অন্ধ অভবৎ, চক্ষু উপহত অন্ধ অভবৎ। ছোট ছোট সন্ধি কিন্তু এখানে হয়েছে। আবার বলছি, স তৈ রর্কতৈ অর্কপত্রৈ ভক্ষিতৈ ক্ষার কটুষ্ণা বিপাকেভি চক্ষু উপহত, চক্ষু উপহত অন্ধ অভবৎ। অর্থাৎ আকন্দের পাতার যে ক্ষার অর্থাৎ একটু লবণাক্ত ব্যাপার, কটু, তেতো, হ্যাঁ সবকিছু মিলিয়ে একটা বিষক্রিয়া তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, পরিপাকের সময় ক্ষার কটু তেতো রস পরিপাকের সময় উপমন্যুর চোখ অন্ধ হয়ে গেল। অর্থাৎ অরণ্যের লতা পাতা সেখানে অনেক রকমের অনেক কিছুই থাকতে পারে, তাই বিষক্রিয়া ফলে আকন্দের অরণ্যের মধ্যে বন্য আকন্দ ফুলের পাতা খেয়ে ফেলার ফলে উপমন্যুর একটা বিষক্রিয়া হয়। কারণ এই পাতার মধ্যে একটা বিচিত্র পরিমাণের রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে। একদিকে সেটা লবণাক্ত, একদিকে তেতো, আর একদিকে অম্ল, এরকম ঝাল, সব মিলিয়ে একটা বিষক্রিয়া হয়ে গেছে এবং পরিপাকের সময় যার ফলে উপমন্যুর চোখ দুটো অন্ধ হয়ে গেল। সো অন্ধ অপি, এখানেও কিন্তু সন্ধি হয়েছে, স যুক্ত অন্ধ যুক্ত অপি, বিসর্গ রয়েছে। চংক্রম্যমাণা, চংক্রম্যমাণা অর্থাৎ সে অন্ধ হয়েও বিচরণ করার সময় কূপে অপতৎ, কূপে বা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, কূপে যুক্ত অপতৎ, এখানেও সন্ধি হয়েছে। তাহলে এর আগের লাইনে যে বড় একটা সন্ধিবদ্ধ পদ আমরা দেখলাম সেটাকে আমি ভেঙে বলে দিলাম, তোমরা খাতায় নোট করে নিও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি আরো একবার বলে দিচ্ছি, স তৈ যুক্ত অর্কপত্রৈ, সব বিসর্গ, যুক্ত ভক্ষিতৈ, ক্ষার কটু মানে ক্ষার কটুষ্ণা, ক্ষার যুক্ত কটু যুক্ত এখানে সন্ধি হয়নি, ক্ষার কটু একটা মাত্রায় করেছে, ক্ষার কটুষ্ণা এখানে হয়েছে উষ্ণ আর কি, বিপাকিভি এখানে বিসর্গ আছে, চক্ষুষ যুক্ত চক্ষু যুক্ত উপহত যুক্ত অন্ধ বিসর্গ যুক্ত অভবৎ। এরপরে রয়েছে বাংলায় পাঠ, এরপরে রয়েছে বাংলায় অনুবাদ। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী অংশ আমি পরের ভিডিওতে আলোচনা করব এবং সেই সঙ্গে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কেও আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে, শুভমস্তু।